নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরা একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। আগামী যে বাজেটটা আসতেছে, সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না। সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি, একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাতে অ্যাক্সেস করতে পারে সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল, নগদ থেকে শুরু করে এ টু আই যে প্রজেক্ট গুলা ছিল সেগুলাতে। তো এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরা একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডগুলো যখন ব্যর্থ হবে আমরা লাল কার্ডটা সূচনা করব মাঠের মধ্যে। কর্মসংস্থানের জায়গা যদি দেখি, সেখানে প্রায় 35% বাংলাদেশের মানুষ কৃষি খাতে নিয়োজিত আছে। ফলত এই সেক্টরটা যদি আনস্টেবল হয় বা অস্থিতিশীল হয়, তখন কিন্তু বাংলাদেশের ইকোনমিতে যেভাবে হলো ডিরেক্ট এটাতে এফেক্টেড হবে বা ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ভাবে কর্মসংস্থানে বড় একটি ধাক্কা নেমে আসবে। তাহলে আমরা যদি সেক্টর ভিত্তিক কথা বলি, রেমিটেন্স একটা আমাদের সেক্টর আছে, এটা হলো গালফ কান্ট্রিজ যেগুলো আছে সেগুলোতে অলরেডি ধাক্কা আমাদের পড়ে গেছে। সেখানে হলো প্রতিদিনে হলো বোমা পাওয়ার কারণে সেখানে একটা আনস্টেবল সিচুয়েশন শুরু হয়েছে। দ্বিতীয়ত যে বিষয় হলো গার্মেন্টস খাত, গার্মেন্টস খাতেও সেখানে একটা অস্থিতিশীল। অনেক ব্যবসায়ী ফোন দিয়ে বলে যে আমরা বিদ্যুতের লাইন পাচ্ছি না, গ্যাসের লাইন পাচ্ছি না, যে আশা ভরসা করে গুলশান অফিসে টাকাগুলো রেখে এসেছিলাম, ইনভেস্টমেন্ট পুরো লস হয়ে গিয়েছে। তো তারপরে আমাদের যে কৃষি খাত আছে, কৃষি খাতের যদি এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা যাই, তাহলে ভবিষ্যতে যদি আমাদের ফুড ক্রাইসিস হয়, সেটা সরকার কিভাবে ট্যাকল দিবে, আমরা হলো বড় বড় কথা না শুনে সেটা হলো অ্যাকশন প্ল্যানিং সরকারের কাছে চাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা, সরকার থেকে অনেকগুলো প্রস্তাবনা নেওয়া হয়েছে। রিসেন্টলি একটি প্রস্তাব এসেছে, সেটা হলো পদ্মা ব্যারেজ, অর্থাৎ হলো তিস্তা প্রকল্প, যেটার মধ্যে বড় একটি জায়গা জুড়ে রয়েছে এই কৃষি খাত, যাতে হলো আমরা ব্যবস্থাপনা করতে পারি, কৃষকদেরকে এই সেচের আওতায় নিয়ে আসতে পারি, সে বিষয়ে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। এবং সেটার যে টাকা, সেটা সংস্থাপনের জায়গা থেকে সরকার বলেছে এটা অন ফান্ডে হলে আমরা করব। তো সেখানে অনেক ইকোনমিস্ট থেকে শুরু করে যারা অ্যানথ্রোপোলজি এবং জিওপলিটিক্স এর বিশেষজ্ঞবিদ রয়েছেন, তারা প্রশ্ন উঠিয়েছেন যে আপনি একটি জায়গা হলো সেচ প্রকল্প বানালেন, কিন্তু এটার পানি ব্যবস্থা থেকে শুরু করে যার কাছে না পাই তাদের সাথে যদি আপনি একটি চুক্তিতে না যেতে পারেন, সাউথ এশিয়ান যদি ওয়াটার ম্যানেজমেন্ট সিকিউরিটি জায়গা যদি আমরা কনক্রিট জায়গা না যেতে পারি, সাউথ এশিয়ান স্টেবিলিটি জায়গা যদি আমরা না যেতে পারি, তাহলে তিস্তা ব্যারেজ এই 50,000 কোটি টাকাকে জলে বলা হবে নাকি, সেটা হলো তারা প্রশ্ন রেখে গিয়েছেন। তো প্রশ্নটা কিছু কিছু জায়গায় একটা উদাহরণ দিচ্ছি। ফিরোজ আহমেদ গণসংহতির উনি অন্যতম রাজনৈতিক কাউন্সিলের সদস্য এবং প্রতিনিয়ত উনি এনভায়রনমেন্ট থেকে শুরু করে পলিটিক্যাল ডেপথ ইনসাইট গুলো উনি নিয়ে আসেন। তো ওনার এই দলের একজন নেতা কিন্তু প্ল্যানিং মিনিস্ট্রির প্রতিমন্ত্রী হিসাবে আছেন, অর্থাৎ ওনারই দলের একজন হলো এই ধরনের পরিকল্পনা গুলা করে, আবার এই দল থেকে উনি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছেন। তো তাদেরই প্ল্যান, তাদেরই ব্যাখ্যা আমরা একটু বিশ্লেষণ করি। তো সেই জায়গা থেকে তিস্তা যে প্রকল্প হচ্ছে, আমরা মনে করি যে সাউথ এশিয়ান স্টেবিলিটির দিকে সরকার নজর দেওয়া উচিত।